তাহলে শুরু করছি আজকে আমাদের জ্যাম কাহিনী। আহ, আমাদের এটা প্রথম পর্ব। আমরা আহ, জ্যাম কাহিনীটা আসছে আর কি আমাদের কয়েকজনের মাথা থেকে, যে জ্যাম এমন একটা শব্দ যে প্রত্যেক দিনই মোটামুটি বাংলাদেশে সবার মুখ থেকে উচ্চারিত হয়। এটা একটা এক্সকিউজ হিসেবেও আসে। এই প্রবলেমটা সবার। তো এই প্রবলেমটা নিয়ে নিশ্চয়ই অনেক ডায়ালগ তৈরি হয়েছে, আমরা নিউজ পেপারে মাঝে মাঝে দেখি, আমরা ভুগি। তো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি আর কি, যে আমরা এখন পাই, কিন্তু এটা তাড়াতাড়ি 100% সলভ হওয়ার জিনিস না। তো কিন্তু যতটুকুই পারা যায় আর কি, ম্যাক্সিমাম জিনিস হয়তো বা ওই যে প্যারেটো কাহিনীর মতো 70% জিনিস হয়তো 30% টাইম দিয়ে আমরা শেষ করতে পারবো, আর বাকি 30% শেষ করতে আবার 70% টাইম লাগবে। তো আজকের আলোচনার ভিতরে আসলে আমরা চাচ্ছিলাম যে সবাই মিলেই কথা বলি। তো যারা এখানে উপস্থিত আছেন, যারা এই কথা শুনতেছেন, আপনাদের কাহিনীও আমরা শুনতে চাই। সো তখন আপনারা একটু চ্যাট বক্সে আপনাদের যদি কোনো প্রশ্ন, আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চান, চ্যাট বক্সে লিখুন। আমরা সেগুলো থেকে আলোচনার ভিতরে নিয়ে নিব। তবে মূল আলোচনার ভিতরে আমরা আজকে দুইজন গেস্টকে পেয়েছি। আমাদের এই বুয়েটের দুইজন ছোট ভাই। একজন হলো মোহাম্মদ আশরাফুল আলম রতন, দ্বিতীয় আছে হলো মোহাম্মদ আবু আনাস শুভম। রতন এবং শুভম আমাদের গবেষণায় আছে হলো 2 নম্বরে। এই যে আমাদের সমস্যাটার কথা বলতেছি আর কি, আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের সমস্যাগুলো যেভাবে আমরা বুঝি, কিন্তু যারা সমাধানটা নিয়ে আসেন তারা আমাদের সমস্যাগুলো ভালো বুঝে না। তো সুতরাং এমন একটা সমাধান নিয়ে আসে যেটা টেকসই হিসেবে দাঁড়ায় না। তো সমস্যাটা সমাধান করতে হলে এটা একদিন যেটা এক্সিস্টিং সলিউশন আছে ওইটাই আসবে না, এটা নিয়ে গবেষণা করতে হবে। সো যার জন্য আমাদের তথ্য লাগবে, জরিপ লাগবে, উপাত্ত লাগবে, জনমত লাগবে, ব্যাখ্যা লাগবে, আলোচনা লাগবে। সো তৃতীয়টা হলো আমাদের প্রযুক্তিগুলো কি আছে। সো বর্তমানে কি আছে, এটা বর্তমানে কি আছে, আর হলো কি আমরা প্লাস আলফা এখন থেকে নিতে পারি। সেটা হলো আমাদের যে একাডেমিক ইনস্টিটিউশনগুলো আছে সবারই গবেষণা করতে হয়। সো গবেষণা করতে হলে একটা গবেষণা টপিক তো লাগবে। সো সেই টপিকটা যদি আমাদের নিজের দেশের কোনো একটা সমস্যা হয়, তাহলে এটা দুদিক থেকে ভালো হলো, আমরা নিজেরাও আমাদের ঘিলুগুলা কাজে লাগিয়ে নিজের একটা সমস্যার সমাধান করলাম, আর এটা দেশেরও কাজে লাগলো, সেও কিছু পেপার পাবলিকেশন করতে লাগলো। সো দুইটা জিনিসের উপকার আছে। একটা স্লাইড দিলাম, এটা ঠিক আজকের কাহিনী। আজকে মানে হলো গাজীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত, বিশ্ববিদ্যালয়ের 3জন ছাত্রের মৃত্যু। এটা যদি আমি জাস্ট এই যে কোনো মৃত্যুর ঘটনা যখন দেখি, সেটা যদি কোনো একটা ছাত্র হয়, তাহলে আমার ধরেন 20 বছর 21 বছর আগে, 20 21 বছর আগে আমার রুমমেট যখন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, সেই স্মৃতিগুলো আবার একটু মানে উকিঝুঁকি দিয়ে ওঠে। তো ওই সময় ধরেন এই যে একটা ঘটনা, যে একটা বাস কোন জায়গায় থাকলো এবং সেখান থেকে বিদ্যুৎ স্পৃষ্ট বা হবে কিভাবে। তার মানে যিনি বাসটাকে যেই জায়গায় রেখেছেন, সেই জায়গায় উনি ডেজিগনেটেড জায়গা কি উনি রেখেছেন? যেই জায়গায় উনি রেখেছেন সেই জায়গার আশপাশে কি কোনো হ্যাজার্ড আছে? আমাদের বাংলাদেশে ঢাকা শহর থেকে শুরু করে যে কোনো শহরে আমরা রাস্তায় গাড়ি যারা চালাই, তারা মূলত আমরা স্টিয়ারিং ধরতে পারি, আমরা ব্রেক করতে পারি, কখনো কখনো ইন্ডিকেটরও দিতে পারি কিনা আমরা জানি না। প্রত্যেকটা জায়গায় আপনি একটা হ্যাজার্ড পারসিভ করবেন। এই হ্যাজার্ডটা ড্রাইভার থেকে শুরু করে একজন প্যাসেঞ্জার, একজন ছাত্র, কিংবা যেই রাস্তা তৈরি করছে সে, কিংবা রাস্তার রোড সেফটি এডিট করছে, অডিট করছে সে। ছবিটা দেখে আপনি এখানে কি কি সমস্যা দেখতে পান? তো আমি এর কাছে কথা শুনতে থাকি, শুভমের কাছে। আর যারা এখানে লাইন টু চ্যাট বক্সে লিখেন তো এই ছবিটা দেখে কি সমস্যা দেখতে পান? শুভম, তুমি কি দেখতে পাও? জি, থ্যাংক ইউ ভাইয়া। আসলে এই ছবিটা দেখে সর্বপ্রথম আমি যেটা দেখতে পাই সেটা হলো একটা চূড়ান্ত বিশৃঙ্খলা এবং নৈরাজ্য। এখানে জ্যাম বলতে আসলে কিছু দেখতে পাচ্ছি না, এটা পুরোটা একটা বিশৃঙ্খল অবস্থা। এখানে পথচারীদের যেমন বিশৃঙ্খলার অভাব আছে, আর বিভিন্ন ধরনের বিভিন্ন মোডস অফ ট্রান্সপোর্ট গাড়ি যেগুলো আছে সেগুলোর তো রয়েছেই। তো কোনো মার্কিং নেই, অর্থাৎ কোন ইন্টারসেকশনে কোন কোন দিকে আসলে ভেহিকেল যাবে যেটা আমরা সব জায়গায়, বিশ্বের সব জায়গায় দেখি যে ইন্টারসেকশনে মার্কিং থাকে, এখানে কোনো মার্কিং নেই। সেকেন্ডলি, এখানে পথচারীদের জন্য যেসব জেব্রা ক্রসিং সেটা
জেব্রা ক্রসিং মার্কিং, সেই মার্কিং ও প্রায় মোস্টলি উঠে গিয়েছে। আহ তৃতীয়ত কোনো লেন মার্কিং ও নাই, যে কোন লেন ধরে আসলে কোন ধরনের গাড়ি চলবে, কোন লেন ধরে যে গাড়িটা আসলে ডানে যাওয়ার কথা সেই গাড়িটা ডানের লেনে আছে কিনা, আহ যে গাড়িটা বামে যাওয়ার কথা সেটা বামের লেনে আছে কিনা। অর্থাৎ এই যে ডিসিপ্লিনের চূড়ান্ত অভাব, এই অভাবটা ওভারঅল এই একটা অ্যানার্কি দেখতে পাচ্ছি, একটা ক্যাওয়াস দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর মতামত এসেছে যে আমরা আসলে নুরুন আপুই বলেছেন যে কেউ জায়গা ছাড়তে চায় না। মাইসুন বলেছেন কোনো সিগন্যাল লাইট নাই। জুনায়েদ আব্দুল্লাহ বলেছেন নো ট্রাফিক পুলিশ, জেব্রা ক্রসিং নাই, chaotic ইনডিসিপ্লিন ট্রাফিক, ডিসঅর্গানাইজ, নো লেন মার্কিং, নেক্সট স্টেপে প্রপার স্টেপ কেউ কিন্তু চিন্তা করে না। মুস্তফা রাশিদ মাহিব লিখেছে যে ফিনোমেনা ইজ নোন অ্যাজ এ গ্রিডলক, যেখানে আমরা সবাই সবাইকে ব্লক করছি, গাড়ির মানুষ সবাই নিজের মতো করে যাচ্ছে। তো বাংলাদেশে আসলে হয় কি যে এমন একটা স্বাধীন রাস্তাঘাটে আমরা যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো সময় যা ইচ্ছা তাই করতে পারি, এবং এটা কোনো ডিসিপ্লিনের জায়গা আমরা মাথায় রাখি না। আহ, বাসের মতো একটা বড় আয়তনের একটা যানবাহন যখন রাস্তা দখল করে হুট করে থামে তাদের নির্দিষ্ট ডেডিকেটেড স্টপেজ ছাড়া, তো যার ফলে এত বড় একটা ভলিউম রাস্তা তো দখল করবেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাস অনেকটা কিছুটা জিগজ্যাগ বা বাঁকা ভাবে চলছে। আর এছাড়া মিক্স মডালিটিস অফ নানা রকম, যে মিক্স মডালিটিস অফ ট্রান্সপোর্ট, তারা কোনো নির্দিষ্ট কোনো লেন বা কোনো ধরনের তাদের ডেজিগনেটেড মার্কিং ছাড়া যে যার আগে চলার চেষ্টা করছে। এখানে একটা বড় প্রবলেম মানে যেটা নাই সেটা হচ্ছে এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই। সিগন্যাল এখানে যদি ট্রাফিক সিগন্যাল থাকতো এবং রোড মার্কিং থাকতো তাহলে এই সিচুয়েশনটা অনেকটা মানে ডিসিপ্লিন আসতো, গাইডেড হতো। করছে। এইখানে মনে হচ্ছে না বাস স্টপেজ আছে, তাই না? তাও নেই, এটা হচ্ছে তারা ক্রিয়েট করে নিয়েছে। প্রবলেম দেখতে পাই। বর্তমানে ঢাকা শহরে যে কোনো রাস্তায় যে কোনো মোড়ই হচ্ছে আপনার বাস স্টপ। বাস স্টপ হয়ে যায়, বুঝতে পারছি। কি প্রবলেম দেখো, একটা এখানে প্রবলেম। ওই যে সিমিলার প্রবলেমই দেখি যে একটা বাস হচ্ছে রোড ব্লক করে রেখেছে, হচ্ছে তার এই যে জিগজ্যাগ মুভমেন্টের মাধ্যমে আহ এই রোড গুলোকে ব্লক করে রেখেছে, যার ফলে এক্স্যাক্টলি অন্যান্য এইখানে, যেসব ভেহিকেল। এক্স্যাক্টলি এখানেও যেটা দেখতে পাচ্ছি, এখানে সেই জিগজ্যাগ থাকার কারণে নন মোটরাইজড ট্রান্সপোর্ট গুলো সব এখানে ব্লক হয়ে গেছে। আবার এই পাশেও, এই যে বাম পাশে দেখতে পাচ্ছি, এই বাসটা এইভাবে জিগজ্যাগ থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি আর কি যে অন্য জিনিসগুলো যাচ্ছে না। আবেগ বলতে বোঝাচ্ছি যে এখানে বাসগুলো একটু যদি ডিরেকশন গুলো দেখা যায় ওরা বাঁকা হয়ে আছে, কিন্তু বেশ কয়েকটা বাস ও হুম, হচ্ছে যে অন্য বাসকে আগে যেতে দিবে না। ইজ ব্লকিং দ্য রোড, দ্যাটস ইজ আবেগ। আচ্ছা। সেটা দেখতে পাচ্ছি। হুম, ওর আমি তো কনসিয়াস। মনে করি যে এখানে যিনি দাগ দেওয়ার কথা, যিনি বাস স্টপ তৈরি করার কথা, তারও আবেগ কাজ করছে, যে কারণে সে আবেগে বাসকে ডিফাইন করে কোনো স্থান দেননি, কিংবা হয়তো এই এই চিত্র কখনো তাকে আবেগে আকৃষ্ট করে নাই। তো আবেগ কাজ করতেছে আর কি, তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু তার বিবেকটা কাজ করতেছে না আর কি, যে তার কারণে যে মানে তাকে একটু আগে যাওয়ানোর কারণে কতগুলো মানুষ যে পিছিয়ে জিতেছে, এই জিনিসটা হয়তো আসতেছে না। এই তো পেডেস্ট্রিয়ান ক্রসিং মার্কিং নেই, আর যত্রতত্র যেখানেই ফাঁকা পাবে সেখানেই দৌড় দিবে, এই প্রবণতা তো খুবই কমন বাংলাদেশের পথচারীদের মধ্যে। কি, এই যে মহিলা এগুলা নিশ্চয়ই তার দুজন সন্তান, তাই না? সো এই জি। দুজনকে সে নিয়ে পার হচ্ছে, তার মানে এই মহিলাও জানে না আর কি যে সে কতটা রিস্ক নিয়ে সন্তানদেরকে নিয়ে পার হচ্ছে। একটা কাহিনী ঘটছিল না জিগাতলাতে, তো মনে হয় একবার একজন মহিলা তার সন্তান মারা গেল, সে নিজেই এইভাবে সন্তানকে নিয়ে হাত দিয়েছে। এখানে যদি দেখি আর কি, সরকার যে কাজটা করছে, সরকার তো এখানে উপরে ফুটওভার ব্রিজ দিছে, তো এইখানে একটা মানে দেয়াল দিয়ে ইয়ে করে দিছে আর কি, যে এটা আপনার পেডেস্টেরিয়ান না। তো তার মানে হলো এখানে এই ছবিটা থেকে যেটা বোঝা যাবে আর কি, যে মানুষ আসলে আইন মানতেছে না, বা আমাদের ওই যে এই ট্রাফিক জ্ঞানগুলো ঠিক মতো আমাদেরকে পড়ানো হয় নাই বা শেখানো হয় নাই। এই জায়গাটাতে আমি বলবো আর কি যে মোর পেডেস্ট্রিয়ানদের দোষ, যেখানে পথচারীরা অথচ সেটাও বলা যায় যে পথচারীদেরকে আমরা ঠিক মতো এডুকেট করছি কিনা, সেটা আবার সরকারের দোষের কাছে যায় পড়বে। আমাদের তো ধরেন একটা প্রতিযোগিতা মনোভাব, বাঙালি মানে একটা প্রতিযোগিতা মনোভাব আছে। আমরা রাস্তায় যখন নামি তখন আমাদেরকে, আমি যদি 1 ফিট জায়গা ফাঁকা পাই তাহলে ওই 1 ফিট জায়গাটা হতে হবে আমার। দেখেন হয়তো যে যে সামনে আছে তার পিছনে অনেকগুলো গাড়ি, এই যে একটা প্যাসেঞ্জার
কে নেওয়ার জন্য যে গাড়িটা দাঁড়িয়ে আছে এবং তার 10টা গাড়িকে আটকায় এবং তার পিছনে 1-2 কিলোমিটার হয়তো জাম হয়ে যেতে পারে। আমার আমার যা সবসময় ভাবনা আসে যে আমরা কি কখনো এই আইডেন্টিফাইটা করেছি যে কোন বাসটা কোন চালকটা এই কাজটা দিনে কতবার করে এবং তার এই করার কারণে আসলে আমার অর্থনৈতিক কত ক্ষতি হয়। এটা যদি আমি জানতে পারতাম এবং তাকে যদি ডেকে এনে দেখাতে পারতাম যে তোমার 10 টাকা বা 3টা প্যাসেঞ্জার তুমি কিন্তু 3 লাখ টাকা খরচ সরকারের এবং জনগণের নষ্ট করছো। So, তুমি কিন্তু এটা পানিশমেন্ট পাবা। এই জিনিসগুলো কিন্তু আসতে পারতো। আমরা এখানে বলছি যে তো বাস এখান থেকে ড্রাইভার। তো কারণটা যদি বলি এক কথায়, কারণটা দেখতেছি আর কি, যেটা অসুস্থ একটা প্রতিযোগিতা এখানে চলতেছে। সে মনে করতেছে আর কি যে সে যদি 1 টাকা এখানে বেশি পায়, তার অর্জনটা ওইখানে বেশি, কিন্তু এটার কারণে যে সে 1 লক্ষ টাকার ক্ষতি করতেছে সারা দেশের, ওই বিবেকটা তার কাছে কাজ করতেছে না, তার আবেগটা কাজ করতেছে 1 টাকার। তার 1 টাকার একটা যে আমরা কি একজন ট্রাফিক পুলিশের দ্বারা এটা সম্ভব না যে কে এটা করতেছে, মানে আইডেন্টিফাই করার জন্য এটা কি পার্টিকুলার কোনো বাস কোম্পানি করতেছে, পার্টিকুলার কোনো একজন ড্রাইভার করতেছে। বাট নাও উই হ্যাভ টেকনোলজি ইন হ্যান্ড। আমরা এই টেকনোলজি দিয়ে আমরা ট্রাফিক পুলিশকে হেল্প করতে পারবো। যে এই যে দেখেন, আমরা যদি ডিএমপি কে দেখাইতে পারি, তো এই সলিউশন নিশ্চয়ই তোমাদের কাছে আছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। আশির সবচেয়ে ভাই, আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ, কে এটা? আমি তারিক, রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ও হ্যাঁ, তারই কি খবর, কেমন আছো? ভালো আছেন? খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে দেখছিলাম। থ্যাংক ইউ। তো এইখানে যে প্রবলেমটা বললেন, ওনারা তো এক্সপার্ট। তো এটা বেসিক্যালি কম্পিটিশন কিন্তু বিভিন্ন কোম্পানির বাসের মধ্যে, রাইট। কোনো ড্রাইভার টু ড্রাইভার আসলে না। আচ্ছা। একই কোম্পানির গাড়ি কিন্তু তারা কম্পিটিশনে থাকে না। আপনি হয়তো খেয়াল করবেন কিনা, একই রুটের। তো এটা এটা হরহামেশাই হয় ঢাকা শহরে। আর এটার একটাই সমাধান, সেটা হলো, আপনি বিভিন্ন শহরে দেখেছেন, আমি ইউরোপে থেকেছি, ইউরোপে বিভিন্ন শহরে দেখেছি। মানে পৃথিবীর কোনো দেশেই মনে হয় এরকম নাই যে বিভিন্ন কোম্পানির গাড়ি চলে। সব সময় দেখা যায় যে সিটি কর্পোরেশনের একটা কালারের গাড়ি চলে। ইভেন লন্ডনে রেড কালার, বিভিন্ন জায়গায় হোয়াইট কালার, বিভিন্ন কালারের গাড়ি চলে। এটা মেনশন করছে, আমরা ওদিকে যাচ্ছিলাম আর কি। কয়েকদিন আগে একটা দেখলাম আর কি, যে নগর পরিবহন নাম দিয়ে একই হুম কালার, হুম হুম। একই রুটে, এটা আমাদের ডিটিসিএ অলরেডি একটা জি জি। প্রপোজ করছে। তো আশা করি সরকার যদি ওটাকে চালিয়ে নিতে পারে। কিন্তু আমরা কাহিনী যেটা শুনলাম আর কি, এই প্রপোজালটা আজকের না আর কি, এটা অনেকদিন ধরেই মাথায় ঘুরতেছে, কিন্তু কোনো কারণে তারা এটাকে আগাইতে পারতেছিল না। বাট এনিওয়ে, থ্যাংক ইউ ফর মেনশনিং, যে আমরা যেটা এখান থেকে বুঝতে পারি, অন্যান্য দেশে একই রুটে সাধারণত আমরা একটা কালারের বা একটা কোম্পানির গাড়ি দেখি। সো এইখানে এই অসুস্থ প্রতিযোগিতাটা হয় বলেই আমরা এই কাহিনীগুলো, এবং এটা কেবলমাত্র যে সে ট্রাফিক জ্যাম তৈরি করতেছে তা না, সে এই মানে উদ্ভট টাইপের গাড়ি চালাতে গিয়ে অনেকগুলো অ্যাক্সিডেন্ট তৈরি করে। এই যে রমিজউদ্দিন স্কুলের যে 2টা ছেলে মারা গেছিল, এটা তো এরকম একটা প্রতিযোগিতা থেকেই এরা 2টা ছেলেকে মারছিল। সো এগুলো কিন্তু গুরুতর অন্যায়। এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আসলে মেইনলি একটা ফ্রি ফ্লোয়িং ট্রাফিক একটা রাস্তায় চলার কথা, রাস্তাও ফাঁকা, কিন্তু শুধুমাত্র একটা বা দুইটা গাড়ির স্বেচ্ছাচারী মনোভাবের কারণে একটা তীব্র বটলনেক তৈরি হয়েছে, যার ফলে বোথ পাশেই গ্রিড লক তৈরি হয়েছে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো, এই আমার মাউসটা যদি দেখা যায়, এইখানকার গাড়িগুলো জানে যে কেন প্রবলেমটা হয়েছে। এই পিছনের গাড়িগুলো, এটা হয়তো কত মিটার লম্বা, আই হ্যাভ নো আইডিয়া, এরা হয়তো জানেও না যে কি কারণে এখানে গ্যাঞ্জামটা লাগছে, এবং এই জায়গাটা রাইট, পুরা খালি। তাই না? আমরা মাঝে রাইট। মাঝে দেখি আর কি যে এই কাহিনীগুলো ঘটে, এবং এইখান থেকে নিশ্চয়ই, আমি জানি না যে এখানে কোনো সিগন্যাল নাই, সে যে এখানে যাওয়ার চেষ্টা করতেছে, এখানে জ্যামটা তৈরি হয়েছে যার কারণে এই পাশে আবার পুরা খালি, এই গাড়িগুলো এখানে আটকাইছে। তো এই একটা ছোট্ট কাহিনীর কারণে এই প্রবলেমটা সব রাইট, এখানে আরেকটু মেনশন করি, যদি লেন না মানার প্রবণতা, এটা কারণ যে যে আসলে ইউটার্ন নিবে সে অবশ্যই ডানের লেনে থাকার কথা। বাট এখানে দেখা যাচ্ছে যে বামের লেন, ডানের লেন, মাঝের লেন, সবগুলো লেনই আসলে মানে এখানে ইউটার্ন নেওয়ার জন্য সামনের কয়েকটা গাড়ি ব্লক করে দিয়েছে। যদি এমন হতো যে শুধুমাত্র ডানে যারা থাকবে তারাই ইউটার্ন নিতে পারবে, তাহলে বামের লেন গুলো কিন্তু ফাঁকা থাকতো, সেই রাস্তা দিয়ে ফ্রি ফ্লো হয়ে যেত গাড়ি। এক্স্যাক্টলি, এই যে হলুদ এটা গাড়ি দেখা যাচ্ছে, এই হলুদ গাড়িটার কারণে পিছনের গাড়িগুলো আটকে গেছে, তার জন্য কেউ আসতে পারতেছে না। সো এই একটা ছবি যে কত কথা বলতেছে, এইটা দেখে কি দেখতে পাই, আহ শুভম, 8 নাম্বার। এটা আসলে একটা মানে বাংলাদেশের খুবই কমন, পার্টিকুলারলি ঢাকা শহরের কমন ফেনোমেনা, যে রাস্তার মধ্যে যত্রতত্র ফুটপাত দখল করে এক্স্যাক্টলি, রাস্তার ক্যাপাসিটিকে সিগনিফিকেন্টলি কমিয়ে ফেলছে। এটা নিউ মার্কেটের সামনে
সব সময় থাকে যে আরেকটা গাউসিয়া মার্কেট নাকি জানি বলে, এলিফ্যান্ট রোডের দিকে যে রাস্তাটা গেছে, এইখানে এত চওড়া একটা রাস্তা, কিন্তু আমরা একটা রিক্সা এখানে ঠিক মতো যাইতে পারে না, গাড়ি যাওয়ার কথা দূরের কথা। সো এই জি। জিনিসপত্র এ- এইগুলো এবং বসে। এবং ট্রাফিক জ্যাম নিয়ে এটা কিন্তু আলোচনার জেব্রা সময়, ক্রসিং এর উপরেই বসানো। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। রাইট। সো এইটা যেমন দেখার লোকও নাই। সো মানুষ বলে আর কি যে এখানে আহ, যে লোক এখানে আছে সে কোনো একটা পার্টিকে টাকা দিয়ে, এবং এই টাকা নাকি একবারে ঠিক উপর পর্যন্ত যায়। 9 নাম্বার, এইখানে একটু অডিয়েন্স থেকে, চ্যাট বক্স থেকে কি কেউ বলবে যে 9 নাম্বারে চ্যাট বক্স থেকে কেউ কিছু বলতেছে কিনা এইখানে কেন? যদি এখানে লেখা আছে যে রোড সাইড পার্কিং, বুঝাই যায় এটা নিশ্চয়ই মতিঝিলের কোনো একটা জায়গা। তো এত চওড়া একটা রাস্তা, এখানে প্রায় 1/3 জায়গা, আবার এখানে মার্ক করা আছে যে গাড়িগুলো এইভাবে রাখার জন্য মনে হয় এখানে স্পেসিফাই করা আছে। কিন্তু আমি ইয়েতে আমরা ছোট্ট লম্বা এইভাবে দেখছি গাড়ি রাখতে, কিন্তু এইভাবে গাড়ি রাখতে আমরা কখনো দেখি নাই। রোড সাইড পার্কিংটা প্যারাল পার্কিং হওয়া উচিত ছিল বা করা উচিত ছিল, যদি রোড সাইডে পার্কিং করতে দেয়ও, বাট এখানে এক্স্যাক্টলি, তারা এটা যদি আড়াআড়ি করেছে। মানে এই দায়িত্বে কার, এটা এটা কারা করে? এটা কি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন করে? যদি সিটি কর্পোরেশনের কোনো ব্যক্তি যদি এই কথা শোনার সৌভাগ্য হয় কোনো সময়, বাইরে একটু শুনেন, এই জিনিস পৃথিবীর আর কোথাও নাই, এই শুধু আপনারাই এই পারমিশনটা দেন। এই যে এই দাগটা দিছেন, এটা তো আপনাদের চোখে পড়ার কথা না? হ্যাঁ, এখানে আসলে আহ, আমরা দেখতে পাচ্ছি যে মানে কোন একটা ইন্টারসেকশন, যে সিগন্যাল বাতি আসলে চোখে পড়ছে না। তো সিগন্যাল যখন আসলে ছাড়ে বা সিগন্যাল যখন রেড থেকে গ্রিন হয়, তখন আহ সবাই আসলে অ্যাক্সিলারেট করা উচিত বা অ্যাক্সিলারেট করে, বা যত দ্রুত সময়ে সিগন্যালটা পার হইতে পারে, ইন্টারসেকশনটা পার হতে পারে, সেটার চেষ্টাই করে। কিন্তু সমস্যাটা হয়ে যায় যে একই রাস্তায় যখন মিক্সড মিক্সড স্পিডের ভেহিকেল, একটা 10 কিলোমিটার পার আওয়ারের ভেহিকেল আর একটা 80 কিলোমিটার পার আওয়ারের ভেহিকেল যখন মিক্সড একই লেনে চলে, তখন ওই 10 কিলোমিটার পার আওয়ারের ভেহিকেল অর্থাৎ রিক্সা যখন সামনে চলে আসে, তখন সেই 80 কিলোমিটার আওয়ারের ভেহিকেল গতি কমিয়েই চলতে হয়, অ্যাক্সিলারেট করতে পারে না। তো যার ফলে টোটাল একটা সিগন্যালের থ্রুপুট, একটা ইন্টারসেকশনের থ্রুপুট, যে আহ, প্রতি মিনিটে কতগুলো গাড়ি পার হতে পারবে, সেই থ্রুপুট সিগনিফিকেন্টলি হিন্ডার হয়, যেটা এখানে হয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটু অন্যান্য একটু ইয়াং জেনারেশনের কাছে যাওয়ার চেষ্টা করি। সাইয়েদা আরশিয়া, আমাকে কি শুনতে পাও? জি। আচ্ছা, আরশিয়া, তুমি কি বলবা, তুমি কি মানে তুমি প্রথমে একটা পরিচয় দাও। তুমি কি ঢাকা ট্রাফিক ইউজ করো? যদি ইউজ করে থাকো, তোমার তোমার কি মনে হয় কেন এই ট্রাফিক জ্যাম লাগে, বা তোমার এক্সপেরিয়েন্স কি? তোমার কি কোনো কাহিনী আছে যে ট্রাফিক জ্যামে পড়ে কোনো প্রবলেমে পড়ছো? যদি কোনো এক্সপেরিয়েন্স করতাম। ওয়েল, আমি ক্লাস 9-এ পড়ি। সো হুম। আমি ইউজুয়ালি স্কুলে যাওয়ার সময় লাইক ট্রাফিক জ্যাম ইজ ভেরি প্রেভালেন্ট। সো প্রতিদিন ট্রাফিক জ্যাম ইউজুয়ালি পেডেস্ট্রিয়ানদের কারণে মোস্টলি হয়, অ্যান্ড লাইক ডিসঅর্গানাইজেশন অফ দ্য ট্রাফিক। আবার অনেক সময় লাইক রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে, ঢাকার অনেক জায়গায় লাইক রাস্তা কেটে ফেলছে ফর লাইক ওয়াটার লাইনস রিপেয়ার করার জন্য। এটার হুম। জন্য অনেক রোডস ব্লক থাকে লাইক সাইমালটেনিয়াসলি। হুম। সো সেটার কারণে হচ্ছে একসাথে অনেক রোডস ব্লক থাকে। এক্স্যাক্টলি, এই কারণটা আমাদের এখানে ছবিতে আসে নাই। আমরা মাঝে মাঝে দেখি আর কি যে আন্ডার কনস্ট্রাকশন লিখে দিয়ে ট্রাফিক বন্ধ করে দেয়। দ্যাটস এ গুড অবজারভেশন, থ্যাংক ইউ আরশিয়া। সিমাক আহমেদ, তুমি কি তুমি তোমার পরিচয় দাও, আর কি ধরনের, তোমার কি কোনো এক্সপেরিয়েন্স আছে? তুমি কি কিসে পড়ো একটু যদি বলো। সরি, তুমি করে বললাম। আসসালামু আলাইকুম। আমার নাম সিমাক আহমেদ। আমি বর্তমানে ক্লাস 8-এ পড়ছি। আম, আমি ঢাকা শহরে প্রতিদিনই তো স্কুলে যেতেই হয়। আমার সবচেয়ে বেশি দেখা ঢাকা শহরের ট্রাফিকের কারণ সমস্যা মেইনলি হচ্ছে আমাদের র্যান্ডম জায়গায় ইউটার্ন নেওয়ার একটা হ্যাবিট আছে। আমাদের ঠিক বাসার সামনেই আহ, একটু বের হতে গেলে একটা ইউটার্ন নিতে হয়। ওই ইউটার্নের জন্য আমাদের পুরা গ্রিন রোড এলাকা ব্লক থাকে আর কি। থ্যাংক ইউ সিমাক। তো আমরা আরেকটু সামনে যাই, আবার হয়তো আসতে পারি কিছু প্রবলেম নিয়ে। সো এখানে আমরা 10টা জিনিস দেখতে পাইলাম, 10টা প্রবলেম। সো একটু আবার যদি দেখি ছবিগুলো দেখে, যে প্রথম দেখার চেষ্টা করতেছিলাম যে এই ট্রাফিকটা আসলে এই ছবিটা কি বলে, এইখানে আমরা হয়তো 101টা প্রবলেম পাবো। সবগুলো প্রবলেম সলভ করতে পারবো না, কিন্তু আমরা কোথাও থেকে শুরু করতে পারি আর কি।
তারপরে সেকেন্ড প্রবলেমটাও দেখলাম, যেখানে বাসগুলো এমন একটা জায়গায় থামতেছে যার কারণে মানে আমাদের পিছনের বাসগুলো ব্লক হয়ে বসে আছে, একদিকে খালি একদিকে ব্লক হয়ে আছে। এইখানেও দেখতেছি একই কারণ, যে নন মোটরাইজড ভেহিকেল গুলো। এখন তো একটা রিক্সা আন্দোলন চলতেছে, এটা নিয়ে আমরা একটু পরে কথায় আসবো। আমি একটু প্রবলেমগুলো একটু সামারি করার চেষ্টা করি। এবং এখানেও দেখতেছি আর কি যে এলোপাথারি ভাবে যে জিগজাগ করে বাসগুলো থামে, যার কারণে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। এবং এই বাসগুলো ইন্টারেস্টিংলি দেখতেছি বিটিআরসির মতো একটা সরকারি বাস, এরাই এই কাজগুলোও করে। সো মানে তার মানে ওনাদেরও ট্রেনিং এর অভাব আছে। এইখানে দেখতে পেলাম এই লোক পুরা উল্টা দিকে, উনি জ্ঞান বিতরণ করতে আসছেন কিন্তু উনি নিজে উল্টা দিকে চলতেছেন। এখানে দেখতেছি ইভেন একজন মা ওনার বাচ্চাদেরকে নিয়ে উপরে একটা ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও সে একটা জীবনের ঝুঁকি নিয়ে এমন একটা রাস্তা দিয়ে বের হচ্ছে। সো হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। এখানেও এই দেখতেছি আর কি যেটা অসুস্থ প্রতিযোগিতা আছে বাস মালিকদের ভিতরে। সো যেখানে তারিক বলতেছিল আর আছে ইউনিভার্সিটির, যে এই বাসগুলো দেখা যাচ্ছে আর কি যে কোনো হয়তো একটা অর্গানাইজেশনের বাস, তারাই প্রতিযোগিতাটা বেশি করে। কিন্তু আহ, আমাদের আহ, আহ, একজন বললেন আর কি, আশরাফ বলতেছিল যে এটা পসিবল, যে আমরা যদি বাসগুলোকে ডিটেক্ট করতে পারি। এটা ট্রাফিক পুলিশ এটাকে ডিটেক্ট করতে পারবে না, কিন্তু এখন আমাদের টেকনোলজি হাতে আসছে এবং আমাদের দেশেও কিছু প্রযুক্তি আছে, যে প্রযুক্তি দিয়ে আমরা আমাদের ট্রাফিক পুলিশকে হেল্প করতে পারি। ডান দিকের ছবিটা ওইটা দেখতে পাচ্ছি, এই দুই একজনের, এখানে শুভম বলতেছিল যে এই দুইটা গাড়ির কারণে দেখা যাচ্ছে আর কি যে বিশাল একটা লাইন লেগে গেছে। যার ডান দিকে যাওয়ার কথা সে ডান দিকে ওই রাস্তাটা ভাগ করা নাই, যার কারণে এই কাহিনীগুলো ঘটতেছে। অন দ্য টপ অফ দ্যাট, এই কাটাটা আসলেই মানে এটা হয়তো ওই যে সিমাক আহমেদ যেটা বলতেছিল, যে ওদের বাসার পাশেই সেন্ট্রাল রোডের এখানে পুরো গ্রিন রোড ব্লক হয়ে যায় কেবলমাত্র ওই কাটার জায়গাটা পার হওয়ার কারণে। সো এরকম কিছু কিছু আমাদের জায়গা আছে। আমরা একটু পরে আমাদের একটা প্রজেক্টের কথা বলবো, যেখানে আমরা এই জায়গাগুলোকে প্রথম আইডেন্টিফাই করে যদি ঢাকা শহরের মানে গুটি কয়েক জায়গা আমরা ঠিক মতো লোকেট করে ওই প্রবলেমগুলো, যদি এখানে জাস্ট একজন যদি একটা আহ, কি বলে পতাকা নিয়ে দাঁড়ায় থাকে, কে কোন জায়গায় যাবে কি না যাবে, ওইটা দিয়ে প্রবলেমটা সলভ করা সম্ভব বলে আমার মনে হয়। তো এরপরেরটা যাচ্ছি, এইখানে এই যে যত্রতত্র দোকান দিয়ে বসা, এটাকেও নিশ্চয়ই এখন কন্ট্রোল করা সম্ভব। এটা শুনতে পাচ্ছি আর কি যে বিশাল একটা মাফিয়া চক্র এখানে কাজ করে। কিন্তু আহ, যেহেতু সরকার এখন চেঞ্জ হয়েছে, আশা করছি আর কি যে আমরা নতুন সরকারের কাছে যদি মেসেজগুলো যায়, এটা যদি ওনারা শক্ত হাতে দমন করতে পারেন, বিশাল বিজনেস চান্স আছে আর কি। যেভাবে জাপানেও তৈরি করছে বিভিন্ন পার্কিং লট, সো ওরা পয়সা দিয়েও তার গাড়ি রাখতে রাজি, নিশ্চয়ই এরাও পয়সা দিয়েই রাখে, কিন্তু পয়সাটা একটা প্রপার চ্যানেলে সরকারের কাছে যাচ্ছে না আর কি। সো কিন্তু এটা যদি কোনোভাবে একটা বিজনেস, এখানে আমরা যেহেতু আমাদের একটা ইয়ে আছে যে কতগুলো উদ্যোক্তা তৈরি করা যায়, আই এম শিওর যে এখান থেকে থাউজেন্ডস অফ উদ্যোক্তা তৈরি করা সম্ভব। এবং সেই টাকা নিশ্চয়ই গভর্নমেন্টও ট্যাক্সেও পাবে, কিন্তু একটা মাফিয়া চক্রের কাছে না গেলেই হলো। সো এই পর্যন্ত আসলাম হলো প্রবলেমের ব্যাপারে। সো এই প্রবলেমের ভিতরে এমন কোনো প্রবলেম বাদ গেছে শুভম বা রতন, যেটা এখানে আইডেন্টিফাই করা হয় নাই এই 10টার ভিতরে? একটা প্রবলেম আমার মনে হয় যে এই যে মানে পার্টিকুলারলি ঢাকা শহরের রাস্তাঘাটের যে বেহাল দশা খানাখন্দ, হুম। সেইটার ফলেও কিন্তু অনেক ক্ষেত্রে ফ্যান্টম ট্রাফিক জ্যাম তৈরি হয়। যে বিভিন্ন গাড়িকে আসলে সে সোজা যাওয়ার কথা ছিল, সে হুট করে ব্রেক করছে একটু খানাখন্দ অ্যাভয়েড করার জন্য ডানে যাচ্ছে, যার ফলে তার পিছনের গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে। তো এইটা এই এই এখন দেখা যাচ্ছে যে আহ, মানে ঢাকার গুলশান বনানীর মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও রাস্তাঘাটের যে বেহাল দশা, আহ, এবং সেটা পুরো ঢাকা শহরেই এটা খুবই খারাপ অবস্থা। এবং এটা ঠিক করার জন্য বা আইডেন্টিফিকেশনের জন্য সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা চোখে পড়ে না। এটা একটা অন্যতম এটা কারণ বলে আমি মনে করি। থ্যাংক ইউ। সো এবং আমি আরো দুটো জিনিস অ্যাড করতে চাই, যে ধরেন আমাদের একটা ড্রাইভার, রিসেন্টলি একটা ছবি হয়তো আপনারা দেখে থাকবেন, যে গাজীপুরের একটা ফ্লাইওভারে একটা ট্রাক, সে পুরো রাস্তার মাঝখানে সে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল, যে এবং ইউটার্ন না নিতে পেরে সে আটকে আটকে গিয়েছিল। তো আপনি একটা ওয়ান ওয়ে রাস্তায় আপনি একটা পুরো ট্রাককে উল্টা দিকে ঘুরিয়ে আপনি আনার চেষ্টা করবেন, মানে আপনি উল্টা দিকে যাওয়ার চেষ্টা করবেন, এই চিন্তাটাই মাথায় আসলো কিভাবে? এবং যেটা অসম্ভব ভাবে ইউটার্ন নেওয়া সম্ভব না, সেই জায়গাতেও সে ট্রাই করছে।
এই যে ড্রাইভারের একটা এডুকেশন অর অ্যাওয়ারনেস বা স্পর্ধা, যে তার এটা করা যাবে না, এটা একটা হাইওয়ের মাঝখানে, এবং থ্যাংক ইউ। কিছু কিছু সময় গাড়ি আটকায় গেলেও সে নিয়ে বের হচ্ছে। এই দুটো জিনিসও কিন্তু একটা বড় প্রবলেম, থ্যাংক ইউ। ফিটনেস এবং ড্রাইভার এডুকেশন। তাহলে শুরু করছি আজকে আমাদের জ্যাম কাহিনী। আহ, আমাদের এটা প্রথম পর্ব। আমরা আহ, জ্যাম কাহিনীটা আসছে আর কি আমাদের কয়েকজনের মাথা থেকে, যে জ্যাম এমন একটা শব্দ। এটাই আসতেছে, এই যে স্লাইডটা এখন 11 নম্বরে দেখানোর চেষ্টা করতেছি আর কি, যে অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন। এই অ্যাওয়ারনেসটা আসলে কেবলমাত্র ড্রাইভারদেরই না, ওই বাবা মাদের, স্কুল চিলড্রেনদের। এবং এই এডুকেশনটা সাধারণত আহ, আনাস এখন কোথায় আছো? তুমি কি আহ, আমি এখন ঢাকায় আছি। ঢাকায় আছো? ওকে। আর রতন জয়েন করতেছো ইংল্যান্ড থেকে, ইউকে থেকে। ইউকে থেকে। ইউকেতে কি কি সিস্টেম এখানে, মানে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে কিভাবে? জাপানে যেমন ঠিক প্রাইমারি স্কুলে, ইভেন এলিমেন্টারি, মানে একবারে কি বলে কচি কাচার কিন্ডার গার্ডেন পর্যন্ত এদেরকে ট্রাফিক লাইট শেখানো হয়। একটা দিন থাকে যেদিন ওদেরকে ট্রাফিক ডে হিসেবে ওদেরকে পরিবেশের ভিতরে নিয়ে যাওয়া হয়, আর ট্রাফিকের রুলগুলো শেখানো হয়। সো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়, মাঝে মাঝে ট্রাফিক পুলিশ এসে মহড়া দেয়, শেখানো হয়। ইউকের কি অবস্থা? সেম। আমি মনে করি যে এখানে বাচ্চারা, আমি তো দেখছি যে ইয়ার 1 to বাচ্চারা পর্যন্ত ওরা অ্যাপ্রন পরে, সেফটি ভেস্ট পরে ওরা রাস্তায় পার হচ্ছে। টিচাররা ওদেরকে হেল্প করছে, টিচাররা ওদেরকে গাইড করছে, কিন্তু ওরা একেবারে সেই ছোট বয়সে, মানে ছয় 6-7 বছর বয়স থেকেই তারা রাস্তা পার হওয়ার জন্য তারা ট্রেইনড হয়, এডুকেটেড হয়। এবং আমরা তো রিসেন্টলি ইকোতে এসেছি, আমার বাচ্চারাও এখন বলে যে কোনো কারণে যদি আমরা কোনো একটা জায়গায় পার্ক করি, আমার বাচ্চারা আগে বলে যে বাবা আগে বি শিওর হও যে এখানে পার্ক করা যাবে কিনা। এখানে পার্কিং করা বা থামা কোনো একটা পার্টিকুলার জায়গায়, আপনি এখানে ইয়েলো মার্ক আছে, রেড মার্ক আছে, হোয়াইট মার্ক আছে, ডবল ইয়েলো মার্ক আছে, আপনি এই জায়গাগুলোতে কখনোই পার্ক করতে পারবেন না। তো আমাদের দেশে ঢাকা শহরের মানে সিটি কর্পোরেশনে কোনো জায়গায় কিন্তু মার্কিং নাই। সো আমি পার্ক করার জন্য যে একটা বেআইনি পার্ক করা, এইটা কিন্তু আপনি যদি মার্কিং না দেন, তাহলে কিন্তু সে জানতে পারবে না যে এটা বেআইনি। সো বেআইনি কাজটা হচ্ছে এই দেশে আইনি হয়ে গেছে, যে কারণে ঘন ঘন এই প্রবলেমটা হয়। আচ্ছা, আমাদের ভিতর সেটা হলো আমাদেরকে 5 বছর পর পর ড্রাইভিং লাইসেন্স যখন আমরা আরেকবার নতুন ভাবে রিনিউ করতে যাই, তখন আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয় আরেকবার। মানে তখন ট্রাফিক আইনে 5 বছরে কি কি চেঞ্জ হইলো, বা কোনো একটা অ্যাক্সিডেন্টকে দেখানো হয় আর কি, যে অ্যাক্সিডেন্টটা কেন ঘটছিল, আমাদের নতুন করে কি ধরনের সাবধান হতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে ভিডিও করে ওনারা, ট্রাফিক পুলিশ আমাদেরকে দেখিয়ে দেয়। সো থ্যাংক ইউ। এখন আমরা একটু দেখি এটা সম্পর্কে একটু জানতে চাবো, যে এখানে লেখা আছে যে কোঅর্ডিনেশন এবং ইন্টিগ্রেশন উইথ গভর্নমেন্ট এজেন্সিজ। সো এটা বলতে আহ, রতন কি বুঝাচ্ছ? আমাদের দেশে ধরেন যে ট্রাফিক সিগন্যাল যদি অপারেট করার হিস্ট্রি আপনি দেখেন, যে আমরা 2002 সাল থেকে ট্রাফিক সিগন্যাল গুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করেছি এবং অনেকগুলো টাকা খরচ করেছি। তো এই অনেকগুলো টাকা খরচ, আমি মনে করি যে এটা কোনো মানে দোষের কিছু নাই, তারা এক্সপেরিমেন্ট করেছেন ভালো কিছু করবার জন্য। কিন্তু ভালো কিছুগুলো থাকে নাই কেন? কারণ হচ্ছে যে আমাদের এর আগে যতগুলো কাজ হয়েছে, এগুলো হয়েছে বিদেশি কনসালটেন্ট নির্ভর এবং একটা প্রজেক্টকে কেন্দ্র করে। প্রজেক্টের যতক্ষণ টাকা আছে ততক্ষণই কাজটা কনসালটেন্টরা দিয়েছেন। এই নলেজটা ট্রান্সফার হয় নাই যে অথরিটি এটাকে চালাবেন, যিনি এটা রিসিভ করবেন। তার মানে পুরো সিগন্যাল সিস্টেমটা রিসিভ করেন সিটি কর্পোরেশন, পুলিশ করেন অপারেট, এবং আমাদের নতুন করে নিয়ম কানুন বলে দেওয়ার জন্য দায়িত্ব প্রবলেম বলছিলেন যে সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে সিগন্যাল স্থাপন করা, এবং সেই সিগন্যালটাকে মেইনটেইন করা, অর্থাৎ সিগন্যালটাকে কন্ট্রোল করা, এটার দায়িত্ব ডিএমপির। আবার সিগন্যাল কারা ভায়োলেট করছে তাদেরকে আইডেন্টিফিকেশন করা যায় বিআরটি এর মাধ্যমে। তো এই যে মাল্টিপল অথরিটির কাছে এক এক রকম দায়িত্ব দেওয়া, আর যার ফলে স্বাভাবিকভাবে কোঅর্ডিনেশনের একটা হিউজ ল্যাক আমরা আহ, পরিলক্ষণ করেছি। এবং ওভার টাইমস বিদেশ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি এনে এক্সপেরিমেন্ট করা হয়েছে। এটা শুধুমাত্র ফর এক্সাম্পল জাইকা থেকে জাপানিজ আইটিএস প্রযুক্তি বাংলাদেশে এনে অনেকবারই এক্সপেরিমেন্ট করা হয়েছে। এবং আমরা দেখেছি যে তার পিছনে মানে বিশাল বিশাল প্রজেক্ট অনেক হ্যাঁ, বিশাল টাকা দেখতেছি যে একটা পার সিগন্যাল জি
কয়েক লক্ষ টাকা এবং কোটি জি টাকার কাছাকাছি। এখন নতুন যেটা বসানো হয়েছে এটাতে দেখি আরো এক্সপেন্সিভ বলতেছে, জি কিন্তু জি খুবই অ্যাডভান্স টেকনোলজি নামাচ্ছে। সো জি টেকনোলজিটা কিনে আনা এক এক জিনিস, ওই টেকনোলজিটা বুঝায় দেইয়া মানে যেমন ট্রেনিং দিয়ে যে এটাকে অপারেট করতে পারবে ওই লোকবল তৈরি করা আরেক জিনিস, এটাকে যে চালাবে যে মেনটেন করবে এটা আরেক জিনিস, এটাকে যে পালন করবে সে আরেক জিনিস। সো এই পুরা কোঅর্ডিনেশনটা একসঙ্গে হচ্ছে না। সো যার কারণে ঠিক। আমরা ঢাকা শহরে তেমন সিগন্যালও দেখি না। আচ্ছা, একটু এবং শুনে। এটা কিন্তু হ্যাঁ, জাস্ট একটা কমন সেন্স যে আসলে জাপানিজ প্রযুক্তি, জাপানের সাথে বাংলাদেশের রাস্তাঘাট, মানুষের বিহেভিয়ার একটা আকাশ পাতাল ডিফারেন্স। তো সেখানকার প্রযুক্তি বাংলাদেশে এনে রেডিলি এটা কাজ করবে, এই কমন সেন্সটাই আসলে তারা প্রকল্প নেওয়ার সময় আসলে অ্যাপ্লাই করেছিলেন, নাকি জাস্ট এটা আসলে তাদের পকেট ভারী করার প্রকল্পই ছিল? তো যে কারণে আসলে এইগুলো প্রযুক্তি কখনো কাজ করেনি। এক্স্যাক্টলি। সো এখানে আরেকটা জিনিস যেটা দেখার অভাব মানে যেমন জাপানে যে কোনো কিছু আসলে আমরা সবসময় একটা রিভিউ করতে দেখি আর কি, যে এটা ডেইলিও হয়, উইকলি হয়, মান্থলি হয়, ইয়ারলি হয়, যে কি দাঁড়াইলো এটা। একবার আমি একটা প্রজেক্ট দিয়ে দিলাম, কিন্তু প্রজেক্টটা ফাইনালি না কতটুকু সাকসেসফুল হইলো, কেন সাকসেসফুল হইলো না, এগুলো নিয়ে একটা রিভিউ হয়, আলোচনা হয়, তারপরে নেক্সট পরিকল্পনা শুরু হয়। আলিশা সাইয়েদা, তুমি কি সাথে আছো, শুনতে পাও? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি কি ঢাকায় থাকো? জি, ওকে। তো ঢাকায় থেকে থাকলে তুমি কি ট্রাফিক সিগন্যাল দেখছো? অনেস্টলি ওয়ার্কিং ট্রাফিক সিগন্যাল দেখা হয় না আসলে। এই যে দেখো, তাহলে আমাদের চোখেই পড়ে না। তুমি কোন অঞ্চলে থাকো, জাস্ট বাই দ্য ওয়ে, বা কোন অঞ্চলে আমি চলাচল? বনশ্রী। বনশ্রী থেকে। জি। আচ্ছা। সো হয়তো গুলশান এরিয়াতে আসলে একটা ট্রাফিক সিগন্যাল দেখতে পাইতা। আর আমাদের আরেকটা চোখে পড়ে হইলো ওই যে প্রাইম মিনিস্টার অফিসের সামনে বিজয় সরণিতে বিজয় আছে একটা। সরণিতে একটা একটা ট্রাফিক লাইট দেখতে পাই। সো ইনফ্যাক্ট 6 মাস বা 1 বছর আগেও প্রাইম মিনিস্টারের অফিসের সামনে হুম যে সিগন্যাল বাতিগুলো ছিল সেটা কিন্তু জ্বলতো, কিন্তু আপনার ট্রাফিক পুলিশের হাতের সাথে জ্বলতো না। যদি লাল থাকতো তখন দেখা যেত হয়তো যে ট্রাফিক সিগন্যাল ওটা গ্রিন, কিন্তু যেটা গ্রিন সে সময় হয়তো থিমে রাখা হয়েছে। সো একজন ফরেনার যদি ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তো হুম প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের যে সিগন্যাল বাতি সেটাই ভুল মেসেজ দিচ্ছে সারা বাংলাদেশের মানুষের কাছে বা গোটা পৃথিবীর কাছে। ইন্টারেস্টিং। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন কথা হলো যে বিদেশি প্রযুক্তি, আরেকটা হলো আমাদের দেশীয় প্রযুক্তিগুলো। বিদেশি প্রযুক্তিগুলো কেন সরকার আনতে চায়? তারা মনে করে যে একটা অলরেডি একটা প্রযুক্তি চলতেছে বাইরে, সুতরাং উইদাউট পাইলটিং বা একবারে মিনিমাম পাইলটিং এর মাধ্যমে আমরা প্রযুক্তিটাকে অলরেডি নামাই দিতে পারি, কারণ জনগণও খুব তাড়াতাড়ি একটা সলিউশন চায়। কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তিগুলো উঠে আসতেছে না। তো এখন আমাদের অনেক আহ, আমি মনে করি আর কি যে আমাদের ছাত্রছাত্রীরা আগের থেকে অনেক বেশি স্মার্ট, এবং তাদের হাতে আমরা যদি কোনো কিছু বুঝাই দিতে পারি আর কি যে এটা আমাদেরই প্রবলেম, আমরা এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করবো, আমরা এই সমাধান করবো। এখন দেখি আর কি যে আমাদের কিছু প্রযুক্তি, আমাদের কিছু সমাধান, এগুলো আমরা খুঁজে পাই কিনা। তার আগে, সমাধানে যাওয়ার আগে আমি আরেকবার একটু আমাদের ইয়াং জেনারেশনের কাছে যাই, যারা এখানে আছে। আহ দেখি তো কে আছে। আমি সবাইকে চিনি না, নাম ধরে বলতে পারবো না। সিমাক আহমেদ বলতেছিল যে সে ক্লাস 8-এ পড়ে। আরেকজন হলো সাইয়েদা আরশিয়া ছিল। আরশিয়া, তুমি কি আছো? জি আছি। ওকে। তোমার কি মনে হয় এমন কোন টেকনোলজি মাথায়, এটা হইতে পারে আকাশ কুসুম কল্পনা, হইতে পারে এটা একটা তোমার সায়েন্স ফিকশন অথবা সোশ্যাল ফিকশন, এমন কিছু ফিকশন দেখতে পাও যে এই প্রবলেমটা চোখে দেখতে, মানে ট্রাফিক রিলেটেড, এই প্রবলেমটা আমি দেখতে চাই না, মানে তোমার লাইফ টাইমে আর কি, যেটা তাড়াতাড়ি মানে এটা দূর হয়ে যাক, ট্রাফিক রিলেটেড। যদি এখানে 10টা প্রবলেম দেখে থাকো, তার ভিতরে একটাকে যদি টপ 1 বলো, কোন প্রবলেমটা দেখতে চাও না? Um, Probably like most significant হবে traffic accidents, like completely zero করে দেওয়া কোনোভাবে। এক্স্যাক্টলি রাইট, এটা হলো পুরো আমাদের জীবন মরণের সাথে জড়িত। একটু দেরিতে গেলেও সমস্যা নেই, ট্রাফিক আমরা হয়তো জ্যামে আটকে থাকতে পারি, কিন্তু লাইফটা চাই না আর কি, ট্রাফিক জি, অ্যাক্সিডেন্টটা এক্স্যাক্টলি। কমাইতে চাই। ভেরি গুড, ভেরি গুড আনসার, আই লাভ দ্যাট। থ্যাংক ইউ। আর কি কেউ
তোমাদের এই আমরা আজকে যে দুজনকে ডেকেছি, এটার কারণটা হলো তারা কিছু টেকনোলজি ওনারা অলরেডি বানিয়েছে। সো আমরা সেই টেকনোলজিগুলো একটু দেখি, যে এই টেকনোলজিগুলো আমাদের দেশের যে প্রবলেমগুলো দেখলাম, এই প্রবলেমগুলোর কতগুলো প্রবলেম তারা সলভ করতে পারে। সো আমি এটা একটু দেখি। সুন্দর জিনিস পেয়েছি। আলিশা বলেছে যে জিরো ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা উনি সবসময় 3-0 নিয়ে বলেন। তো 3-0-র মধ্যে বাংলাদেশের ট্রাফিকের 3-0 হতে পারে, যে একটা হচ্ছে জিরো ট্রাফিক অ্যাক্সিডেন্ট, জিরো ভায়োলেশন। আমরা হয়তো কতগুলো জিরো এখানে আনতে পারি। থ্যাংক ইউ আর্শিয়া, ইউ গেভ এ ভেরি ব্রিলিয়েন্ট এক্সাম্পল, জিরো সামথিং। সো আমরা আরেকটা জিরো পলিউশন খালেদ লিখছে, চমৎকার। So, আমরা কিছু জিরো উল্লেখ করে দেখি আর কি, পরে এগুলোকে কনভার্ট করে এটা হইতে পারে একটা স্লোগান টাইপের আর কি। এটা মানে এই না যে এটা দিয়ে আমরা সলিউশন করে ফেলবো। মানুষ একটা অবজেক্টিভ ড্রাইভেন প্রাণী। সো একটা অবজেক্টিভ মাথায় থাকলে আমরা ওটাকে নিশ্চয়ই নামিয়ে নিতে পারবো। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম নিয়ে আহ, মানে কষ্টের শিকার হন নাই এমন কেউ নাই। এবং এই কষ্ট এবং এই কষ্টের উপায়, যেমন আলিশা বলছিল বা সিমাক বলছিল, আমার ধারণা যে তার বা তার থেকে আরো ছোট বয়সের যারা, তারাও এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পেরেছে। তারাও জানে যে কোথায় আসলে সমাধান করা যেতে পারে। তো আমরা কখনো কিন্তু এই এই যে ক্ষুদে বিজ্ঞানী বা ক্ষুদে প্রকৌশলী আমি বলবো, তারা বড় হয়ে আরো অনেক বড় কিছু করবে, কিন্তু তারা যে এখন থেকেই গভীর চিন্তা করছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। আমি মনে করি যে অনেকগুলো অপ্রাপ্তি, অনেকগুলো অনাচারের মধ্যে একটা আহ ছোট্ট ছাত্র, সে ক্লাস 8-এ পড়ে, সেও ভাবছে। আমি মনে করি এটাও একটা আমাদের দেশের একটা ব্লেসিং যে তারা এটা ভাবছে। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, তো এই জন্য আর কি যে প্ল্যাটফর্মটা আমরা চাই আর কি, যে সবাইকে, আমি এর পরের পর্বগুলোতে একজন রিক্সাওয়ালাকে নিয়ে আসবো, একজন বাস ড্রাইভারকে নিয়ে আসবো, সবাইকে আনানোর চেষ্টা করব। এবং ইয়াং জেনারেশন যারা আর কি যে পরবর্তী লিড দিবে, আর বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদেরকে বলবো আর কি যাতে তারা এটার ভিতরে একটা গবেষণার গন্ধ পায় আর কি। সো এটা আজকেই যেন, প্রবলেমটা তো সবগুলো আমরা একদিনেই সলভ করতে পারবো না। সো এখানে একটা ভিডিও আছে, আমি একটু ভিডিওটা দেখাই, পরে একটু জিজ্ঞেস করবো আলিশা আর শিয়া তোমরা এখান থেকে কি বুঝলা। সিমাক যদি থাকে বা কেউ যদি স্টুডেন্ট এখানে থাকে, আমি জিজ্ঞেস করবো যে এটা দিয়ে কি ওনারা কি বুঝতে পারছে। এবং যে কথা বলে নাই জুনাইদ, আমি তাকেও জিজ্ঞেস করব যে এই ভিডিওটা আসলে কি মিন করতেছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে। প্রশ্নটা হলো যে এই ছবিটা কি দেখাচ্ছে, ভিডিওটা, এটা কি কোনো সলিউশন তোমার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, প্রথমত অফকোর্স দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু দ্য সলিউশন, কারণ আমি যেটা বুঝি এটার মাধ্যমে প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা গাড়িকে ক্লাসিফাই করতে পারছি এবং থ্যাংক ইউ, একটা 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 করে বলি। জি জি জি, শিওর শিওর শিওর। থ্যাংক ইউ। আর তারিখ কি এখনো আছে এখানে, যে প্রথম বলছিল আর কি যে একটা প্রবলেম রাজশাহী ইউনিভার্সিটির, যে প্রবলেমটা হলো যে বাসগুলো যে উল্টাপাল্টা যাচ্ছিল, কিন্তু কোন বাস, কোন কোম্পানির বাস এটা আইডেন্টিফাই করা যাচ্ছিল না। তো এখন কি এটা দিয়ে আমরা আসলে ট্রাফিক পুলিশকে হেল্প করতে পারবো কিনা? আচ্ছা, এটা যে বানাইছে তার কাছ থেকে শুনি, এটা কি জিনিস ভাই একটু ব্যাখ্যা করো তো। এটা কি আনাজ বলবা নাকি? আহ, জি ভাই, আমি বলছি। হ্যাঁ বলো। এটা হচ্ছে মেইনলি ভেহিকেল ডিটেকশন, আইডেন্টিফিকেশন এবং ট্র্যাকিং এর একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা ভেহিকেলকে আলাদা আলাদা ভাবে ক্লাসিফাই করা যাচ্ছে, যে কোন ভেহিকেল কোন রাস্তায় চলছে, কতগুলো ভেহিকেল চলছে, কোন ডিরেকশনে চলছে, সে রাইট ডিরেকশনে চলছে নাকি উল্টো ডিরেকশনে চলছে, সেটা আইডেন্টিফাই করা যায়। পাশাপাশি প্রত্যেকটা ভেহিকেলের যাদের নাম্বার প্লেট আছে, তাদের নাম্বার প্লেট দিয়ে শনাক্ত করা যায়, এবং সেই নাম্বার প্লেট ছবি সহ এভিডেন্স আকারে থেকে যায়, যা পরবর্তীতে যদি কোনো ভেহিকেল লেন ভঙ্গ করে, আইন ভঙ্গ করে বা উল্টো দিকে চলে, তাদেরকে ছবি সহ এবং তার নাম্বার প্লেট সহকারে সুনির্দিষ্টভাবে তার বিরুদ্ধে অভিযোগ বা এনফোর্সমেন্ট প্রয়োগ করা সম্ভব হয়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ট্রাফিক ডেটা বিশ্লেষণেও এটা ভূমিকা রাখতে পারে, যেমন ট্রাফিক ডেনসিটি, যে কোন রাস্তায় আসলে কি রেটে ট্রাফিক চলছে, কোন ঘন্টা প্রতি কত হারে ট্রাফিক যাচ্ছে, কোন ধরনের যানবাহনের আধিক্য বেশি, তারপর মূল সড়কে অযান্ত্রিক যানবাহন চলছে কিনা, যদি যানজট লাগে সেই যানজটের লেন্থ কতখানি, তারপর এই ধরন অনুযায়ী যে যানবাহনের
কাউন্টিং, তারপর ফিটনেসবিহীন যানবাহন শনাক্ত করা, অর্থাৎ যে লাইসেন্স প্লেট যেহেতু পাওয়া যাচ্ছে সেই লাইসেন্স প্লেটের গাড়িটার ফিটনেস আছে কিনা, সে অতিরিক্ত গতিতে চলছে কিনা, যত্রতত্র থেমে যাচ্ছে কিনা, যেটা বাসের ক্ষেত্রে বাংলাদেশে খুবই কমন, যে যত্রতত্র বাস থেমে যায়, জিগজ্যাগ চলাফেরা করে। তো সে হুট করে রাস্তার মধ্যে থেমে গেলে তাকে আইডেন্টিফাই করা যাবে। অর্থাৎ এটা একটা কম্পিউটার ভিশন বেসড এআই টেকনোলজি, যার গুডনেস, মাধ্যমে তো একই সাথে অনেক কিছু দেখতে পাচ্ছি একটা ইয়ের ভিতরেই। সিমাক আহমেদ, তুমি তো এখনো স্টুডেন্ট, ক্লাস 8-এ পড়তেছো। সিমাক, কি এখানে কোনো এক্সাইটিং কিছু দেখতে পাও? ইজ ইট সারপ্রাইজিং অর ইট ইজ জাস্ট, মানে এটা মনে হচ্ছে যে আহ, গতানুগতিক ব্যাপার? তোমার কাছে কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি আমি প্রথমবার আই থিঙ্ক একবার ফেসবুক পোস্টে দেখেছিলাম। আমার এটা খুবই সারপ্রাইজিং লেগেছিল যে আমরা এসব মানে বাংলাদেশের মতো বিজি রোডসকে মানে অ্যাকুরেটলি ট্র্যাক করার চেষ্টা করতে পারছি বা করতে পারছি অ্যাকচুয়ালি। সো বাংলাদেশে হাজার হাজারটা গাড়ি যায় এবং এই গাড়িটা ট্র্যাক করার যে এবিলিটি আছে তা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। এক্স্যাক্টলি, মানে যদি দেখো আর কি, যে একটা মানুষের ক্ষমতা, একটা ট্রাফিক পুলিশের দ্বারা তো এগুলো দেখা সম্ভব না, তাই না? তো আমরা টেকনোলজি বানাবো কেন? আমরা আমাদের যাদের যে দায়িত্ব, ট্রাফিক পুলিশ, হয়তো তার কাছে এই সফটওয়্যার সিস্টেম নাই, বা তাদের কাছে এরকম কোনো একটা আর&ডি ডিভিশনও নাই। সো যার কারণে তাদের কাছে এই সলিউশনটাও আসবে না, তারা শুধু কেবলমাত্র সলিউশন কিনে কিনে নিয়ে আসবে। সো আমরা যদি এখন থেকে, তুমি ক্লাস 8-এ পড়ো, আমি জানি না তোমার আগ্রহ কি, এই ধরনের আগ্রহ যদি থাকো, তাহলে তোমার এই ভাইয়াদের আর কি, যারা এটা বানাইছে, এদের সাথে যদি যোগাযোগ রাখো, দেখবা আর কি যে ওনাদের কাছ থেকে অনেক টেকনোলজি জানতে পারবে, এবং ফাইনালি তোমার মনে হবে যে না, দেশের জন্য কিছু একটা করছে। তোমাদেরকে তো নিশ্চয়ই যখন ইউনিভার্সিটিতে পড়বা, বা তার আগেও তো বিভিন্ন বিজ্ঞান মেলা, অনেক কিছুতেই তোমাদের সুযোগ হবে যাওয়ার, তখন এই ধরনের মানে রিয়েল প্রবলেম নিয়ে, রিয়েল সলিউশন নিয়ে যদি দেখানো যায়, এটা খুব অ্যাট্রাকটিভ হবে বলে আমার বিশ্বাস। সো ইয়ের কথা শুনলাম, আহ রূপম, যদি কিছু, না রূপম না, আমি কেন তোমাকে রতনকে বাবা রূপম বলতেছি। So, রতন, তুমি কিছু অ্যাড করতে চাও? এটা দেখতেছি যে তুমি আমাদের আপনি যে হ্যাঁ, ছবিগুলো মানে প্রথম থেকেই যেটা দেখানোর চেষ্টা করছিলেন, যে ঢাকা শহরের যেই অ্যাকিউট প্রবলেম গুলো, যেটাকে আমরা খুব বড় স্কেলে দেখতে পাচ্ছি, হুম, সেগুলো কিন্তু সবে বার্সাই ভিউ। তো যে কথাটা আপনি বলছিলেন যে একটা ট্রাফিক পুলিশের পক্ষে আপনার আই লেভেলে দাঁড়িয়ে এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করা এবং তা পরিচালনা করা বা তার সমাধান করা ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জায়গায় একটা ক্যামেরা যদি থাকে এবং সেই ক্যামেরা এবং সিগন্যাল এটা যদি সিঙ্ক্রোনাইজ হয়, তাহলে ওই ক্যামেরা আপনার অনেকগুলো পুলিশের, আপনার 100টা পুলিশের মতন, কিন্তু সে যতগুলো কর্নার আছে, যতগুলো গাড়ি আছে, সবগুলোকে দেখার সেই ইন্টেলিজেন্সটা কাজে লাগাতে পারে। এখন আমাদের দেশে যেটা হয় যে এই জিনিসগুলো আবিষ্কার বা এটা আমরা প্র্যাকটিস করছি, এটা কিন্তু অনেকদিন থেকে, কিন্তু এটাকে ইউটিলাইজ করার জন্য যিনি এটাকে গ্রহণ করবেন, এটা এটা একটা সমাধান, এটা একটা খুব সহজলভ্য সমাধান। এটাকে কিন্তু নেওয়ার জন্য যিনি নিবেন, তার যে জায়গাটা, তিনি আদৌ কেন নিচ্ছেন না, এটা আমরা কিন্তু বোধগম্য না আমাদের কাছে। না, সেটাই, আমাদের ভয়েসটাকে রেজ করতে হবে। তো আমরা আহ, মানে আমরা দেখবো আর কি, যে যেমন তোমার যে টেকনোলজিটা আছে, এই যে সিমাক বললো আর কি, যে সে ফেসবুকে এটা দেখছে, সে খুব এক্সাইটেড ফিল করছে, দ্যাটস এ গুড নিউজ। যে সামবডি, তোমরা যদি এটাকে আরেকটু, আই এম শিওর যে আমরা যদি স্কুলগুলোতে গিয়ে এগুলো দেখাইতে পারি, আজকের অনুষ্ঠানটা আমরা অনলাইনে করলাম, কিছু কিছু কাজ আমরা উম, মাঝে মাঝে স্কুলে গিয়েও, যখন আমরা ঢাকায় যাই, গিয়ে আমরা স্টুডেন্টদেরকে দেখাইতে পারি, এবং স্টুডেন্টদেরকে থেকেও এরকম কিছু গবেষক আমরা বের করে নিয়ে আসতে পারি, যাতে সিস্টেমগুলো আমাদের আমলে আমরা এই পর্যন্ত করে গেলাম, তারপর সে সেটাকে আরো বেশি এক্সাইটেড বানাবে। সো এরকম নাই, তারপরে বা সিগন্যাল চালানোর মতো লোক নাই, এই প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি। তার একটা সলিউশন, এটা আহ, যদি রতন একটু বুঝাইতা, যে এখানে কি ইনোভেশনটা তোমরা নিয়ে আসছো। মূলত আমরা যেটা বলার চেষ্টা করছি যে আমরা আহ, দীর্ঘ প্রায় 6 বছর ধরে এই ট্রাফিক সিগন্যাল নিয়ে কাজ করছিলাম। তো আমরা মূলত যেটা চেষ্টা করছিলাম যে আমাদের আসলে যে কমন মিস্টেক গুলো আমরা করি, যে কমন ভুলগুলো করি, বা যে কাজগুলো করলে আমাদের একটা গতি আসবে, আমাদের একটা ডিসিপ্লিন আসবে, তো ওইটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা সিগন্যাল সিস্টেম
যেখানে ক্যামেরা বেস ফিড দিয়ে, ক্যামেরা বেস ভায়োলেশন কন্ট্রোল দিয়ে আমরা করতে পারবো। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে আমাদের মাঝে মাঝে হয় না যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে কনজেশন তৈরি হয়, আজকে একটা গন্ডগোল হলো, বা কোনো একটা জায়গায় ডেমনস্ট্রেশন হলো, বা কোনো একটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো আমি ম্যানুয়ালি যদি ট্রাফিক ফ্লোটাকে কন্ট্রোল করতে চাই, তাহলে এই এরকম একটা অ্যাপ আমরা বানিয়েছি, যে অ্যাপে একজন ট্রাফিক পুলিশ উনি কন্ট্রোল করতে পারেন অন দ্য স্পট, মানে ওই পার্টিকুলার ইন্টারসেকশনে, কিংবা কোনো একটা করিডোরে, কিংবা উনি কন্ট্রোল রুম থেকে বসেও এটা উনি কন্ট্রোল করতে পারেন একটা ফিক্সড টাইমিং দিয়ে। আবার পুরো সারা দিন বিভিন্ন টাইমের এগেনস্টে এটা চেঞ্জ হবে, এরকম একটা করতে পারেন। প্রত্যেকটা সিগনালে আমার যেই গাড়িগুলো পাস হচ্ছে, এটা যদি 90 সেকেন্ডের একটা সিগন্যাল হয়, কতগুলো গাড়ি পার হলো, কত স্পিডে পার হলো, এক্স্যাক্টলি আমি আরো কত বেশি পারফর্ম করতে পারতাম, এই প্রত্যেকটা ডাটা কিন্তু সে কালেক্ট করতে পারে এই সিগন্যাল সিস্টেমে। সো আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সিগন্যালের পারফরমেন্সের মনিটর করছি, এবং কি করলে এটার একটা অপটিমাম লেভেলে পারফরমেন্সটা আনতে পারি, সেই জায়গাগুলো পাচ্ছি। সো হিউজ পরিমাণ আমাদের ডাটা তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণ ভায়োলেশন কন্ট্রোল করতে পারছি, ভায়োলেশন ডিটেক্ট করতে পারছি, এবং আমাদের দিনের কোন সময়ে কি ফ্লো হয় সেটা আমরা প্রেডিক্ট করতে পারছি। সো এতে করে আমরা মনে করি যে যখন ক্যামেরা থাকবে, তখন একজন ড্রাইভার, একজন ইউজার, সে ভায়োলেশন করতে ভয় পাবে, যেটা কিনা ক্যান্টনমেন্টে হয়, যেটা অন্য দেশগুলোতে হয়, যে ক্যামেরা থাকার কারণে সে যদি জানে যে আমি ভায়োলেশন ডিটেকশন ট্র্যাপের মধ্যে পড়তে পারি, তাহলে কিন্তু সে ভায়োলেশন আর করবে না। হয়তো প্রথমবার 2-3 বার না জেনে করবে, পরবর্তীতে জানার পর সে আর কখনো করবে না। ওই জায়গাটা আমরা এখানে করেছি খুব সুন্দরভাবে। থ্যাংক ইউ। ওকে, সো একটা হলো যে টেকনোলজির ব্যাপার, আরেকটা হলো মানা না মানার ব্যাপার। সো আমরা এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস যে ক্যান্টনমেন্টে এই সিগন্যাল ঠিকই চলে, মানুষও মেনে চলে, কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে এই জিনিসটা কাজ করতেছে। যে আমরা বার্ডস আই ভিউ থেকে কতগুলো প্রবলেম আমরা দেখতে চেষ্টা করতেছি, তোমার ঢাকা শহরের জি প্রবলেমগুলো। তো সেখানে একটা ট্রাফিক পুলিশ যখন থাকে, তার চোখ হলো দুইটা। তো জি সেই দুইটা চোখ দিয়ে যতটুকু দেখে, আর আমরা যদি এইখানে একটা উম, একটা চৌরাস্তার মাথায় চারদিকে চারটা বা দুই দিকে যদি দুইটা ক্যামেরা রেখে দেই, তাহলে আমরা যেই পর্যন্ত দেখতে পাই, এটা দৃষ্টিকোণটা অনেক বেশি। একটা ট্রাফিক জি পুলিশের চোখ দিয়ে, তার ব্রেইন দিয়ে সে যতগুলো জিনিস মনিটর করতে পারে, যেমন মনে করো ট্রাফিক আইডেন্টিফিকেশন, মানে গাড়ি আইডেন্টিফিকেশন, রং হোক, রাইট হোক, ড্রাইভার আইডেন্টিফিকেশন, এগুলা সে তার চোখ দিয়ে, মাথা দিয়ে করতে পারে না। সো ক্যামেরা দিয়ে বুঝলাম যে আমরা 2 ডাইমেনশনাল জায়গা থেকে সেটা যদি দেখতে পাই। তুমি তো ইয়ে নিয়ে কাজ করো, কি বলে, স্যাটেলাইট নিয়ে কাজ করো। এমন জি কি কিছু আছে যে স্যাটেলাইট থেকে দেখে আমরা এই সলিউশনের সাথে প্লাস কিছু অ্যাড করতে পারবো? তুমি কি কিছু দেখতে পাও? রাইট, এটা কথা ভাইয়ের যখন বলছেন তখনই আমি মাথায় কিছু কিছু ভাবছিলাম। স্যাটেলাইট অবশ্যই হেল্প করতে পারবে, কিন্তু স্যাটেলাইট যেটাতে সবচেয়ে বেশি হেল্প করতে পারে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচারে ব্লকেজ কোন দিকে আছে সেটা আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা। সো এটা যদি এমন হয় যে আপনি স্যাটেলাইট ইমেজ দেখছেন, স্যাটেলাইট ইমেজ দেখে আপনি বলতে পারবেন না যে এখানে আমার এই ট্রাফিক পুলিশ মানে অমান্য করলো কি মান্য করলো, কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে দিনে কোন একটা সময় আমার হুম। এই জায়গাতে জ্যামটা বেশি হচ্ছে, লেটস সে মতিঝিলে আমার জ্যামটা বেশি হচ্ছে। তখন আপনি গ্রাউন্ডে আপনি লোক পাঠাতে পারবেন যাতে তুমি যে দেখো যে মতিঝিলে জ্যামটা বেশি হচ্ছে কেন। আই সি। তাহলে যদি আমি এভাবে কনক্লুড করি যে এইখানে যদি আমি একটা লোকাল ভিউ দেখি, স্যাটেলাইটের মাধ্যমে আমি একটা গ্লোবাল ভিউ দেখতে পাবো। জি সো যেমন ধরো আমাদের দুর্যোগগুলা যখন ঘটে, বন্যা হোক বা ওই যে আহ, কি বলে তোমার দুর্যোগের কারণে যদি দেখা যায় আর কি যে ওর ক্যামেরাগুলো কাজ করতেছে না, হইতে পারে না? সো ওই সময়ে আমরা হয়তো স্যাটেলাইট ইমেজটা আমাদের আরো বেশি হেল্প করতে পারবে আর কি। সো জি লোকালি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেলেও স্যাটেলাইট ইমেজগুলো আমাদেরকে কিছু সিগন্যাল দিয়ে হেল্প করতে পারবে। জি ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ মাইসিন। আমি জানি তুমি স্যাটেলাইট নিয়ে স্যার, কাজ করো, এই জন্য তোমাকে আপনি হয়তো বা জানবেন সেটা হচ্ছে যে কোন একটা লেনে বা কোন একটা ডিরেকশনে ট্রাফিক কাউন্ট করার জন্য কিন্তু আল্ট্রাসনিক সেন্সর গুলোকে ব্যবহার করা হয়। হুম হুম।
তো আল্ট্রাসনিক সেন্সর আমাদের যেটা হেল্প করতে পারবে যে একটা ডিরেকশনে এবং যে কোনো একটা দিনের একটা কি বলে খুব একটা প্রিসাইজ টাইম লাইনে কতগুলো গাড়ি যাচ্ছে সেটার একটা যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এটা কিন্তু আমরা খুবই চিপে এটা প্রোভাইড করতে পারি। এটা যেন স্যাটেলাইটও লাগছে না, এটা যেন আপনার ক্যামেরাও লাগতেছে না, বা এটা হেভি ম্যান পাওয়ার লাগতেছে না। সো সি এইটা যদি রেগুলার একটা মানে প্লট করা হয় বা ডেটা গুলোকে নেওয়া হয় যে একটা ডিরেকশনে কতগুলো ট্রাফিক যাচ্ছে, কোন দিন যাচ্ছে, কবে ডিমান্ডটা বেশি, তাহলে হুম সেই হিসাবে যে মানে ট্রাফিককে রিরাউট করা বা হচ্ছে একটা জায়গায় ইনফ্রাস্ট্রাকচার একটু বেটার ডেভেলপ করা সেটাও কিন্তু সম্ভব। সো তার ক্যামেরাও মানে আমরা দরকার একটা আছে। ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং এ কাজে লাগবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জি যখন করব ওই প্ল্যানিং এও আমরা ওই ইমেজ গুলো কাজে লাগাইতে পারবো ইন দ্য লং রান। জি ওয়েল, থ্যাংক ইউ মাইসুন, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। তো একটু ফর বিং উইথ আস। তো একটু সামনে যাই। রতন, এটা একটু এক্সপ্লেন করবা, এটা কি দেখাচ্ছে? আমাদের একটা বড় সমস্যা কি ভাই, যে দেখেন আমরা কিন্তু প্রবলেম আইডেন্টিফাই করার চেষ্টা করছি গত প্রায় 30 বছর ধরে, কিন্তু এক্স্যাক্টলি আমরা ডাটা জানি না। তো আপনি রাইট। যদি ঢাকা শহরকে একটা অসুস্থ নগর ধরেন, তো হুম তা আপনি তো তার প্রত্যেকটা বডির অসুস্থতার ইন্টেন্সিটি জানতে হবে। তো রাইট। আমরা যে সলিউশনটা ডেভেলপ করেছি সিআই টিমে, যেটা কাস্টমাইজেবল ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সলিউশন, হুম এখানে আমি কোন রোডে কি পরিমাণ ভেহিকেল যাচ্ছে, হুম কখন যাচ্ছে এবং কি স্পিডে যাচ্ছে, কোন টাইপের ভেহিকেল বেশি, কনজেশন কত পরিমাণ, এটা হুম আমরা জানতে পারি। সো একটা ড্যাশবোর্ড যেখানে আপনি ঢাকা শহরের সামগ্রিক পুরো 300টা পয়েন্টে আপনি একটা হিউজ পরিমাণ ডাটা দেখতে পাচ্ছেন, যেই ডাটা থেকে আপনি নেক্সট ডে যে কোনো স্ট্র্যাটেজি, যে কোনো পলিসি, যে কোনো প্ল্যানিং করতে পারেন। আমাদের যে কোনো একটা রাস্তায় কোনো একটা নিয়ম করলাম, আমি ইউটার্ন বন্ধ করব, আমি রাইট টার্ন বন্ধ করব, আমি হয়তো কোনো জায়গায় পেডিস্ট্রিয়ান আমি ফুট ওভার ব্রিজ দিব, এই যে কোন জায়গায় কি দরকার, কি ট্রিটমেন্ট দরকার, কি ডোজের দরকার, কি ইন্টেন্সিটির দরকার, এটা কিন্তু আপনি বের করতে পারবেন এই সলিউশন থেকে। সো আমরা 1 বছরের ডাটা দিয়ে কিন্তু পরের বছরে আমরা নতুন নতুন ফাইন টিউন আমরা কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। আমরা যদি মনে করি যে আমরা কোনো একটা পার্টিকুলার রোডে আমরা হুম বললাম যে এখানে আমাদের হয়তো রিক্সা যেতে পারে কখন, সকাল 7টার আগ পর্যন্ত, 7টার আগ পর্যন্ত হয়তো এই জায়গায় আসতে পারে। সো আমি যে ডিসিশনই নেই না কেন, আমি যদি মনে করি যে আমি আজকে এখানে ওভার কনজেশন হয়, কোনো উপায় নাই এখানে কনজেশন মিনিমাইজ করার, তাহলে আমরা এখানে কনজেশন চার্জ অ্যাপ্লাই করতে পারি। যে কথাগুলো আমরা বিভিন্ন সময় সলিউশন আকারে বলছি, সেই সলিউশনটা আমরা কিভাবে দিব, এটা যদি আপনার ডাটা থাকে তাহলে আপনার এটা দেওয়া সহজ হয়। আমরা এই ডাটা জেনারেশনের ডাইনামিক একটা ওয়ে তৈরি করার চেষ্টা করেছি। ওয়ান্ডারফুল। এটা আমরা ওই যে এখানেও জাপানেও এই কাহিনী ঘটে আর কি, যে ডাটা ড্রিভেন পলিসি মেকিং। কারণ ওই পলিসি মেকার যারা, ওদেরকে তো ডাটা ছাড়া কনভিন্স করা কঠিন। সো যদি এই ডাটাগুলো আমরা দেখাইতে পারি, আমার মনে হয় যে পলিসি মেকারদেরকে আমরা। আমি আরেকটু অ্যাড করতে চাই ভাইয়া। প্লিজ। সেটা হচ্ছে যে ডেটা, আমরা ডেটা ড্রিভেন ডিসিশন তো অবশ্যই নেওয়া উচিত। তো এবং ডেটাটাও আসলে রিয়েল টাইম এবং লেটেস্ট ডেটার উপর বেস করে ডিসিশনটা নেওয়া উচিত। আমরা ট্রাফিক সার্ভের কাজ করি সফটওয়্যার দিয়ে, আমরা অনেক সময় দেখেছি যে প্রায় 2 বছর বা 3 বছর আগের ডেটা দিয়ে এখন রোড ডিজাইন করা হচ্ছে, বা 2 বছর আগের ডেটা দিয়ে এখন হচ্ছে একটা ইন্টারসেকশনে বা একটা রোড ব্লকেজ নেওয়া হচ্ছে। তো এই আউটডেটেড ডেটা দিয়ে আমরা যখন কাজ করতে চাই, কারণ এতদিন আমরা বিভিন্ন জায়গায় যে ট্রাফিক সার্ভে গুলো হয় সেগুলো হচ্ছে ফিক্সড টাইম, যে নির্দিষ্ট একটা সময় বছরের নির্দিষ্ট কোনো একটা মাসে ট্রাফিক সার্ভেটা করা হয়। সেই সময়কার ট্রাফিক সিজনাল ভ্যারিয়েন্স থাকতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে ট্রাফিকের একটা ভ্যারিয়েন্স থাকতে পারে, যেটা হয়তো 2 মাস পরেই নেই, বা 2 বছর পর সেটার কোনো অস্তিত্বই নেই। সো আউটডেটেড ডেটা দিয়ে আমাদের ট্রাফিক, পার্টিকুলারলি এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেমন হয়েছে, ঠিক তেমনি ট্রাফিক যে সিদ্ধান্তগুলো বা ট্রাফিক ইন্টারসেকশন ডিজাইন থেকে শুরু করে সিগন্যাল টাইমিং কন্ট্রোল, এগুলোর ক্ষেত্রে লেটেস্ট এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা রিয়েল টাইম ডেটা প্রোভাইড করতে পারি, যেটা জাপানে বা বিশ্বের সব দেশেই যে রিয়েল টাইম ডেটা দিয়েই আসলে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এটা আসলে বেশি কার্যকর হবে। ডেফিনেটলি, থ্যাংক ইউ। সো এটা বুঝতে তোমরা অলরেডি এগুলো বানায় বসে আছো। এটা কি কোথাও পাইলট করা হয়েছিল?
আমরা এই সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টস গুলো বিভিন্ন কম্পোনেন্টস মডিউল আকারে বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লাই করেছি এবং কমার্শিয়ালিও ডিপ্লয় করেছি। বাট এই যে পার্টিকুলারলি আসলে ট্রাফিক সিগন্যালের জন্য ওভারঅল সলিউশন মানে পার্টিকুলারলি এই ডিসিপ্লিন আনার জন্য অ্যাপ্লাই করা হয়নি। বুঝতে পারছি। ওকে। তোমাদের ভিডিওগুলো দেখলাম, এটা যেটা এখানে ছিল। So, আমরা চাই যে ট্রাফিক আসলে ঠিক মতো মেনে চলুক। এখন যে এরকম একটা সুশৃঙ্খল দেখতে পাচ্ছি, যদি সত্যিকারের এরকম ট্রাফিক সিগন্যাল আমরা বসাইতে পারি, শৃঙ্খলতা আনতে পারি, ওইটাই হবে আমাদের জন্য খুব বড় একটা জিনিস। এই ধরনের জিনিসগুলো চাই না। এইখানে আবার কিছু আমরা দেখতেছি আর কি, যে কিছু জিনিস আমরা আবিষ্কার করতে পারতেছি। যেমন এই যে একটা ড্রাইভার, ইয়াং ড্রাইভার, যার হাতে এরকম একটা গাড়ি তুলে দিছে, এই ধরনের। ডান দিকে দেখতে পাচ্ছি একটা গাড়ি যেখানে প্রচন্ড ধোঁয়া ছাড়তেছে। এই ধোঁয়া কি ডিটেক্ট করা সম্ভব, রতন? আহ, এখন ইমেজ প্রসেসিং থেকে তো কিছু করা সম্ভব, কিন্তু আমরা সেক্ষেত্রে মানে এটা খুব সহজভাবে যেটা করা যায়, হুম। যে আমি যদি একজন সচেতন নাগরিক হই, আমি যদি সিমাক, আলিশা, এদের মতন একজন সচেতন স্মার্ট ছাত্র হই, তাহলে আমি যদি কোনো একটা ভায়োলেশন করতে দেখি, সেটার ভিডিও এবং এভিডেন্স যদি তুলি এবং একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে যদি আমি এটা পোস্ট করি, এবং সেই পোস্টের কারণে এই গাড়িটাকে আইডেন্টিফাই করে তাকে কারেক্ট করতে পারি, দ্যাট উইল বি ভেরি ইজি এবং কুইকলি এটা করা সম্ভব। আর এর বাইরেও হয়তো আমরা বিভিন্ন জায়গায় সেন্সর, বিভিন্ন জায়গায় আরো অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে এটাকে আইডেন্টিফাই করা সম্ভব। বাট খুব অল্প সময়ে পিপল পার্টিসিপেশন থেকে আমরা যদি এগুলোকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে সহজে কিন্তু এই ঢাকা সমাধান করতে ট্রাফিক পারি। অ্যালার্ট, ঢাকা ট্রাফিক অ্যালার্ট নামে একটা গ্রুপ আছে, ওইখানে দেখি মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর ছবি আসে। তো ওইখানে একটা বিপদও আছে আর কি, যে ছবিটা আপলোড করলো তাকে গিয়ে যদি আবার ধরবে কিনা আর কি, তার সিকিউরিটি, সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। তো এটা আসলে আমার মনে তো এই হয়। জন্য এটা গভর্নমেন্টের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত, যেখানে সে গভর্নমেন্ট এটা অ্যাড্রেস করবে। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ফর মেনশনিং দ্যাট। তো আহ, এখানে কিছু আনফরচুনেট ফ্যাক্ট দেখতে পাচ্ছি আর কি, যে আমাদের রেজিস্টার্ড ভেহিকেল দেখতেছি আর কি, যে কত বাড়তেছে, কত আমাদের হেভি ভেহিকেল আসতেছে, কতজনের লাইসেন্স আছে, কতজনের লাইসেন্স নাই। বাংলাদেশের কিছু আনফরচুনেট ফ্যাক্ট আমরা মাঝে মাঝে ইয়েতে দেখতে পাই, ভেরি আনফরচুনেটলি। সো এইখানেও দেখতেছি যে অন্য কিছু আমরা হয়তো বা ডিটেক্ট করতে পারবো আর কি, যে যেমন একটা রাস্তা কোথাও ভেঙে গেছে। যেমন জাপানে এরকম কিছু টেস্ট কার চলে। তোমরা ইয়েলো কারের নাম, ইয়েলো ট্রেনের নাম শুনেছো কিনা? যে শিনকানসেন জাপানে যে ইয়ে চলে, শিনকানসেন ট্র্যাক চলে প্রত্যেক দিন। ওরা রাত্রে 2টার সময় ইয়েলো ট্রেন নামে একটা ট্রেন, মানে ওই জাস্ট পরীক্ষামূলক ভাবে ট্রেনের ট্র্যাকের কোথাও কোনো গন্ডগোল আছে কিনা ওইটা আইডেন্টিফাই করার জন্য ওরা একটা মানে একটা প্রোব ট্রেন পাঠানো হয়। সো এরকম এখন কিছু প্রোব কার আছে যে গাড়িগুলো দিয়ে এই আহ, আমাদের কোন রাস্তাঘাটের কি অবস্থা এগুলাকে নির্ধারণ করতে পারে। এবং একটা আলোচনা হচ্ছিল আরেকটা জায়গায়, যে প্রত্যেকটা আমাদের যে দূরপাল্লার বাসগুলো আছে তাদেরকে বাধ্যতামূলক ভাবে এই ড্রাইভ রেকর্ডার দিয়ে দেওয়া, যাতে নিজেরাও ঠিক হয়ে যায় আর কি। আমাদের দূরপাল্লার এই ঢাকা চিটাগাং রোডে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে, নিজেদের সচেতন হয়ে যাবে এবং রোডে অন্য কারা কি হচ্ছে না হচ্ছে এটাও মানে আমাদের ওই ক্রাউড সোর্স থেকে না এনে, এই বরং এই গাড়ি থেকেই ভিডিও নিয়ে এসে এগুলা থেকে আমরা অ্যানালাইসিস করে অনেক কিছু জানতে পারবো। এবং সেগুলো এই অ্যানালাইসিস করার জায়গাটুকুতে আমি মনে করি আর কি, যে প্রচুর গবেষণার জায়গা আছে। ইমেজ প্রসেসিং যারা করে, আমাদের যারা আজকে স্টুডেন্ট হিসেবে জয়েন করছো তারা হয়তো জানতে পারবে ইমেজ প্রসেসিং জিনিসটা কি, ইমেজ থেকে আমরা কি জানতে পারি, কি কি প্রবলেম আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং ওই প্রবলেমটা দিয়ে আমরা আসলে সরকারকে অ্যাসিস্ট করতে পারবো। এরকম না যে সরকার আমাদের জন্য সবকিছু করে ফেলবে। সো সরকারকে অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব, বাই providing technologies and everything. So কিছু কিছু এরকম নিরাপদ সড়ক দিবস হয়। সো আমরাও চেষ্টা করি যে সবাইকে জানাই, এবং কিছু ইনিশিয়েটিভ হয়তো নেওয়া হবে। আমরা আমাদের এই জায়গাগুলো থেকে আমরা এটা শুরু করলাম মাত্র আলোচনা, এখান থেকে আমরা কিছু কনক্লুশন এনে দেখি আর কি, যে ছোট ছোট কাজ কিছু করতে পারি কিনা। শুধু এখানে কথাই বলবো না, আমরা মাঠেও নামতে চাই। সো এই গ্রুপটা আস্তে আস্তে বড় করব। ওকে খালেদ, আপনি যদি বলতেন এক কথায়, যে আপনাকে পরে আমরা আবার বিশেষজ্ঞ হিসেবে আপনাকে পাইবো আশা করি। সো আজকের আলোচনায় কি উঠে আসলো কি উঠে আসলো না,
যদি এক কথায় কিছু বলতে পারেন। উম, অনেক 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 ধরনের প্রবলেম নিয়ে কথা বলা হয়েছে আজকে। একটা ওভারঅল ধারণা পাওয়া গেছে। তো আমরা যারা আহ, সচেতন আছি, আমরা যারা খবর কাগজ পড়ি এবং বিভিন্ন মিডিয়ায়, তো আমরা এগুলা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় পাই। তো এক একটা ইস্যু নিয়ে আলাদা আলাদা ভাবে কথা হয়। এখানে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এটা প্রবলেম গুলা একসাথে, কিছু কিছু প্রবলেম যেটা একদম আমরা নাগরিকরা সাফার করছে সেগুলা এসেছে এবং সেগুলা নিয়ে মতামত জানা হচ্ছে। স্পেশালি যে ইয়াং জেনারেশনের মতামতটা জানা মত তুলে নেওয়া হচ্ছিল, এটা খুব আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। একটা সলিউশনের, একটা প্রবলেমকে আমরা সলভ করতে গিয়ে আরেকটা প্রবলেম করছি, এই জিনিসটা আসলে একটা প্রবলেম সলভ করলে হয়ে যেত। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি আমার কথা শেষ করি। একটা জিনিস আমার আপনার টেক অ্যাওয়ে যেটা পেলাম সেটা হলো একটা প্রবলেম সলভ করতে গিয়ে যেন আরেকটা প্রবলেম ক্রিয়েট না করি। সো চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আলিশা, তোমার লাস্ট কোনো কথা আছে? কি শিখলা আর কি করলে ভালো হতো? আলিশা আছো? অনেস্টলি একটা কথা আমার মনে হয় মেনশন করা হয়নি। ওকে। আহ, মানে খুবই আনইমাজিনেবল কিছু না, কিন্তু যে ভায়োলেশনস গুলো হয় সেটার এগেনস্টে যে জুডিশিয়ারি সিস্টেমটা, ওইটা অনেক উইক বিকজ অফ করাপশন অ্যান্ড স্টাফ। বাট মানে পুলিশরা যদি কোনো কারণে ধরে কোনো ভায়োলেশনের জন্য, মেজরিটি অফ দ্য টাইম ওরা মানে এটা বলে, এটা দিয়ে কথা স্টার্ট করে যে আপনারা যদি এই অ্যামাউন্ট আমাকে পে করেন, আমি এটা রিপোর্ট করব না। ইজ দেয়ার এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড? নো, জাস্ট মানে এটা ইমপ্লিমেন্ট করলে অনেক ভালো হবে, ডেফিনেটলি ওকে, সাকসেসফুলি করতে পারবে। হ্যাঁ অবশ্যই তোমাদেরও কাজে লাগবে। জুনায়েদ, ডিড উই মিস এনিথিং? তবে আই থিঙ্ক মোটামুটি সবকিছু কভার করা হয়েছে। লুক কিন্তু ফরওয়ার্ড টু একটা মোর জিনিস তোমার ইন্টারভিউজ। কাছে জানতে চাই যে এগুলাকে যদি মানে তোমার কাছে পরে আসবো আর কি, যেটাকে কিভাবে একটা মানে সুন্দর একটা সাস্টেনেবল বিজনেস মডেলে আমরা এটা টার্ন নিতে পারি আর কি। সো এটা নিয়ে আমরা কথা বলি নাই, প্রবলেমটা বললাম, কিছু সলিউশন বললাম, কিন্তু এই টাকাটা কে দিবে, এখানে উইন উইন সলিউশনটা কি হবে, নিশ্চয়ই তোমার কাছ থেকে আমরা নেক্সট টাইম এটা আশা করব যে তোমার কাছ থেকে জি শুনবো। অবশ্যই ভাই, আই থিঙ্ক খুব বিস্তারিত কথা হবে এটা। বাট ওকে, অবশ্যই অনেকগুলো ওয়ে আছে, আমরা ভবিষ্যতে অবশ্যই এটা বিশ্লেষণ করব। বা তুমি কি? I think we covered a lot of things, and that might be enough for today. ওকে, So, yeah, I think we should keep more for the upcoming webinars. আসসালামাইকুম। আমার মনে হয় আজকে খুব ভালো একটা আলোচনা হয়েছে। খুব জেনারেল জিনিসগুলা আমরা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং স্পেশালি সবচেয়ে বেশি ভালো লেগেছে যারা ইয়াং, তারা এখানে পার্টিসিপেট করেছে। আমরা চেষ্টা করব যে আগামীতে ইয়াং জেনারেশনকে আরো বেশি সম্পৃক্ত করা যায় কিনা, এবং আমি নিশ্চিত যে আরো বেশ অনেকগুলো পর্ব হবে এবং আমরা আরো ভালোভাবে এই সমস্যাগুলা নিয়ে কথা বলবো এবং সমাধানের পথ খুঁজবো। অনেক ধন্যবাদ আশিক ভাই আমাকে সুযোগ দেওয়ার থ্যাংক জন্য। ইউ। যে একদিনেই হয়তো সলভ করতে পারবো, কিছু 3 বছরের সমাধান, কিছু হয়তো 10 বছর লাগবে, আর কোনোটা আছে হয়তো সমাধানই হবে না, কিন্তু ওটা সমাধানের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমি একটু নিজেকে লাকি মনে করতেছি, নীলিমা আক্তার উনি আছেন, আপনি কি কথা বলতে পারবেন? সবাইকে শুভেচ্ছা। যেহেতু আমার পেশার সাথে এই কার্যক্রম জড়িত, তো ওই জন্য আগ্রহী এবং শেষের দিকে যুক্ত হলাম, তো মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তো আশাবাদী হলাম যেটা রেকর্ড করা আছে তাহলে পুরোটা শুনতে পারবো। জি, তবে definitely. হ্যাঁ, শুনতে পারবো এবং ইনপুট গুলো জানতে পারবো। অনেক রকম কাজ চলছে, তো সেগুলোর সাথে মিলেও নিতে পারবো। তো সেটাই আপাতত কাজ। আমি শুধু মানে আহ, তোমাকে মানে বাবুকে এবং তার টিমকে অভিনন্দন জানাবো যে মানে যেহেতু তুমিও লেগে পড়েছো, তাহলে মানে এই সেক্টরে একটা মানে মানে সুদিন আসবে বলে মনে হচ্ছে আর কি। থ্যাংক সবাই ইউ। যেটা এত প্রাণপণে চাচ্ছি, কেন হবে না? এক্স্যাক্টলি। তো আমার মনে হয় আমি আজকে এইটুকুই বলি, যেহেতু প্রায় শেষ পর্যায়ে। ঠিক আছে, না থ্যাংক অনেক ইউ, ধন্যবাদ ভালো একটা আমাকে ডাকার কন্ট্রিবিউশন জন্য। শুনতে পারলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার আনটিল নেক্সট টাইম আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।